এবারে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বীর মুক্তিযোদ্ধা চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান ৭১ রাজাকার হানাদার ভাইকে যিনি বীরত্বের সাথে অস্ত্রের মাধ্যমে লড়াই করে প্রতিহত করেছেন সেই বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজ হাওলাদার, মাফ করবেন, আব্দুল আজিজ হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা কম 2 মিনিট। আমি যেটা জানি আমার তো ইয়ে বোধ হয় যে মুরব্বী কেউ এখানে নাই। আর আমি আর্মিতে চাকরি করতাম, আর্মির থেকে পলাই আসছি, এটা অনেকেই জানে। তবে আমি বলবো যে চরমোনাই মরহুম পীর সাহেব আল্লাহর কুতুব চাক রহমাতুল্লাহ উনি যা মুক্তিযোদ্ধাদের জন্য করতে সেটা আমি সচক্ষে দেখছি। কারণ আমি অল্প কথা বলবো। আমরা যখন গজনির পারে ছিল আমাদের শেল্টার, ওখান থেকে আমরা মাঝে মাঝে এদিকে আসতাম। একদিন আসলাম ১২৭ জন না ২৮ জন, আশ্রয় নিলাম কোথায়? মোহনগাজীর বাড়িতে। তো সন্ধ্যার পরে সবাই করলো যে আমরা পীর সাহেবের কাছে যাব দোয়া চাইতে। কেটা কেটা যাইবে? আমিও আসি। আমরা বোধহয় ২৫ জন না জানি ২৬ জন আসছি। আসছে হুজুরের সাথে দেখা করছি এবং তার কাছে দোয়া চাইছি। তখন পীর সাহেব বলছে যে তোমরা কামিয়াব হবা, আল্লাহ একটু দেরি হবে। তবে আমরা কইলাম যে হুজুর আমাকে তো খাওয়ার নাই, থাকার জায়গা নাই, আপনি একটু আমাদের দোয়া করবেন। দোয়া করি, আর যদি আমাদের কিছু দেওয়ার তৌফিক থাকে তাহলে আমাকে দিয়েন। তা কী দরকার তোমাকে? কতজন লোক? যে আমরা বললাম যে আমরা বোধহয় ১২৭ জন না ২৮ জন গাজী বেরিয়ে আছি মোহনগাজীর বাড়িতে। কথা তোমরা যাও, আমি দোয়া করছি, আমি তোমাদের খাদ্য পাঠাই দিচ্ছি। তখন উনি 2টা খাসি জবাই দিয়া ওই সরষের তেলের টিন, চাউল, এই সমস্ত কিছু আমাদের যা একবেলার খাওন উনি পাঠাইয়ে দিয়েছে। তো ওনার বিরুদ্ধে যদি কেউ এইরকম কোনো কটু কথা কইতে পারে তো হে তো মানুষ না, আমি এর মানুষ বলে মনে করি না। হ্যাঁ, উনি তো আমাদের অনেক। আর যে কথাটা চেয়ারম্যান সাহেব বলছে ওরা সার্ভে আমি চ্যালেঞ্জ করতে পারি, তার কারণ আমার থেকে বয়স্ক বোধহয় মুক্তিযোদ্ধা কেউ নাই চরমোনাই ইউনিয়নে। আমার এখন বর্তমানে বয়স ৮২ বছর। আমি আর কিছু বলবো না, এই কথাটাই বলবো, এই কথাটাই আমার বলার উদ্দেশ্য ছিল। আবেগে প্লাবিত হয়ে সেই স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে প্লাবিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ হাওলাদার সাহেব। তার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আন্তরিকভাবে আমরা বর্তমান প্রজন্মের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবারে আমাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ আব্দুল হালিম খান। জনাব মোহাম্মদ আব্দুল হালিম খান, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুল হালিম খান, বিশিষ্ট রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আব্দুল হালিম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দরবার শরীফে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, উপস্থিত হিন্দু সম্প্রদায়ের বয়স্ক এবং বর্তমান প্রজন্মের ভাইয়েরা, মুসলমানদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম, হিন্দুদের উদ্দেশ্যে নমস্কার। বন্ধুরা, আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা অনেকেই বয়স্ক এবং যুদ্ধের সময় দেখেছেন, বাস্তবতা উপলব্ধি করেছেন। আজকে প্রায় ৪৭ বছর পরে বিতর্কের অবতারণা হয়েছে। যারা এই বিতর্ক তৈরি করেছেন এবং বিতর্ক দিয়েছেন তারা সত্যিকার অর্থে চরমোনাই দরবার শরীফ তথা মরহুম পীর সাহেব চরমোনাই ইউনিয়ন আল্লাহর ওলি, যার সম্পর্কে ওনারা
এই অপবাদমূলক বক্তব্য দিয়েছেন, এটার আমি জোর প্রতিবাদ জানাই। বন্ধুরা, আমি তখন আমি বিএ ক্লাসের ছাত্র যখন যুদ্ধ শুরু হয়। আমি পুরা ম্যাচিউর, তার কারণ আমরা যখন লেখাপড়া করেছি 8 বছরের আগে 1-এ ভর্তি হয় নাই। এখন তো 5-এ পড়ে, 1-এ পড়ে 4 বছর 5 বছরের পোলাপান। তাহলে সেই অনুপাতে আমাদের ক্লাস অনুপাতে আমাদের বয়স বেশি ছিল, বুঝও বেশি ছিল, সব কিছু বুঝদামও বেশি। তো আমরা বুখাইনগরে আমাদের ছিল মূল ঘাঁটি। এখানে আমরা এই পীর সাহেবের দরবার সামনা দিয়ে আমরা আসা যাওয়া করেছি। আমরা কখনো কোনো দিন বাধার সম্মুখীন হই নাই। এবং চরমনাই পীর সাহেব কিন্তু কখনো পাকিস্তানের পক্ষে কোন রকম ভূমিকা রাখছেন, ইহা আমাদের পরিলক্ষিত হয় নাই। আমরা যারা সহযোদ্ধারা একত্রে বসতাম, আলোচনা সমালোচনা বিভিন্ন রকমের আলোচনা হইতো। শত্রুপক্ষের বিপক্ষে, দেশীয় শত্রু রাজাকার আলবদর সালথাম, এদের বিপক্ষে আমরা কিভাবে লড়বো চলবো এ নিয়ে আলোচনা হইতো। কিন্তু চরমনাই পীর সাহেব সম্পর্কে কখনো আমরা কোনোদিন কারো মুখ থেকে এই ধরনের বিরোধিতার বক্তব্য শুনি নাই, আসে নাই আমাদের মধ্য থেকে। রাজাকার বাহিনী, আল বদর বাহিনী, আল সামস, এতে এই চরমনাই ইউনিয়নের অনুসারী কোন লোক ওই সব সংগঠনের সাথে জড়িত ছিল এটা আমার জানা নাই। কিন্তু আজকের যারা এই বিতর্ক করতে চায়, আমি আওয়ামী লীগ করি, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি, বঙ্গবন্ধুর সমকক্ষ লোক এই বাংলায় আর জন্মগ্রহণ করবে কিনা সেটা সন্দেহ আছে। তাকে বিতর্ক করার জন্যই আমার মনে হয় এই সব উঠতি বয়সী কিছু নেতা তাদের ব্যক্তিগত সুবিধা হাসিল করার জন্য এই সব বক্তব্য দিয়ে যাচ্ছে। না হয় আমরা জন্মগ্রহণ করেছি, আমরা এই ধুলো মাটির সাথে সব সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এখানে পোস্ট অফিস ছিল চরমনাই ইউনিয়নে মাত্র একটাই, আমাদের বিভিন্ন কাজে আমরা এই পোস্ট অফিসে এসেছি। প্রয়োজনে ভক্তি সহকারে আমরা হুজুরের, তখন হুজরাখানা বলা হইতো, সেই হুজরাখানায় হুজুরের সাথে আমরা সাক্ষাৎ করেছি, অবাধে সাক্ষাৎ করতে পেরেছি। এবং আমি ইহাও দেখেছি যে এখানে একটা পুকুর ছিল, যখন মাহফিল হয়েছে হিন্দুরা দাঁড়াইয়া অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা এই মাহফিল শুনছে। সেই দরবার শরীফ সম্পর্কে আমরা যেখানে এই বছরের পর বছর, আমার বয়সও 71, 71 বছর বয়স চলে, সেখানে আমরা এই চরমনাই ইউনিয়নবাসী সহাবস্থানে বসবাস করে দিচ্ছি। আমাদের মধ্যে কোনো রকম কোন্দল, হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা কোনোদিনই ছিল না। এবং কোনো প্রয়োজনে এই দরবার শরীফে প্রয়োজন হইলে বিগত দিনে আমাদেরকে কিন্তু ডাকছে, দাওয়াত দিয়েছে, পরামর্শ করছে কীভাবে কী করা যায়। এখন আল্লাহর রহমত, দরবার শরীফ অনেক ঊর্ধ্বে, অনেক আগাইয়ে গেছে, যার জন্য আমাদের এখন অত প্রয়োজন হয় না, ওনারাই সব সমাধান করতে পারেন। যাই হোক, আজকের আমাদের দুঃখ হয় যে আমাদের সম্পদ চরমনাই ইউনিয়ন শুধু নয়, সারা বাংলাদেশে চরমনাই পীর সাহেবের উত্তরাধিকারী যারা আছেন তারা এই ধরনের অশালীন বক্তব্য দিতে পারে, তাও আমার বিশ্বাস নয়। সকলকে আমার অনুরোধ, আমরা এই চরমনাই ইউনিয়নবাসী সহাবস্থানে থাকবো, ভ্রাতৃসুলভ মনোভাব নিয়ে থাকবো, ঐক্যবদ্ধ থাকবো, এই আমার আশা। এটা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্ষিপ্ত এবং মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বীর মুক্তিযোদ্ধা, চরমনাই ইউনিয়নের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব মকিম আলী খান। জনাব মকিম আলী খান। আসসালামু আলাইকুম। আমি নিজে খুব অসুস্থ, বেশি কিছু বলার কিছু নেই, তাই আমার মনে প্রাণে খুবই আঘাত লাগছে। আমাদের মরহুম পীর সাহেবের নামে এই রকমের কথা মিথ্যা বলা, সে মানুষ না, সে অমানুষ। চরমনাইয়ের প্রত্যেকটি মানুষ মুক্তিযোদ্ধা যারা, তারাও জানে যে মরহুম পীর সাহেব কী রকমের লোক ছিলেন। এবং পীর সাহেবেরা যদি এখানে চরমনাই ছিল পুরা বরিশাল বিভাগের ঘাঁটি, মুক্তিযোদ্ধার ঘাঁটি, তারা যদি বিপরীতে থাকতো
আমি স্বয়ং আমিও বাঁচতাম না। তাই এই সব মিথ্যা কথা বলা সে যেই হোক উচিত না। এটা আমরা কোনো রকমের মনপ্রাণে মান্য নিতে পারি না। ভিক্ষার স্বরূপ তাদেরকে কি বলবো, এখন আমার নিজের শরীর খুব খারাপ, কিন্তু খুবই খারাপ লাগছে যে মানুষ আল্লাহর ওলি সে এই রকমের তার নামে বলা মনপ্রাণে ব্যথা। এইটাই আমি মুক্তিযুদ্ধ হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। চরমোনাই দরবার মুক্তিযোদ্ধার ঘাঁটি যাকে পরিচিত ছিলেন তার সম্পর্কে কটূক্তি এবং মন্তব্যের প্রতিবাদ এবং মত বিনিময় সভায় এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন চরমোনাই ইউনিয়নের ঐতিহ্যবাহী চরমোনাই ইউনিয়নের আরেক কীর্তি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাহার আলী খান। জনাব মোজাহার আলী খান সশস্ত্র যুদ্ধে যিনি অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযোদ্ধায় যিনি অংশগ্রহণ করে ওই সময় অসুস্থ ছিলেন দীর্ঘদিন। আমার জানা মতে আমরা পরবর্তী প্রজন্ম আমরা জেনেছি তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সশস্ত্র মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন সেই বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাহার আলী খান। জনাব মোজাহার আলী খান। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम। বীর মুক্তিযোদ্ধা ভাইগণ, আপনার কাছে আমার সালাম। আমি 5 রামের ইউনিয়নের এক কৃষ্ণ সন্তানের করে জন্ম নিয়েছি। 1971 সালে 12 মে মাসে আমি চিটাং থেকে বাংলাদেশে বরিশাল চলে আসি। 4 জায়গায় আমাকে আটক করে পাক বাহিনীরা। সেখান থেকে আল্লাহর রহমতে আমার মার দোয়ায় আমি বাচ্চা আসছি। আমার 5 রামের ইউনিয়নে কেউ বলে না যে আমি বাচ্চা আছি। যখন আমি বাড়িতে চলে আসলাম তখন বিশ্বাসের হাট উঠলাম। ওঠার পরে এই মির্জা আব্দুল হামিদ মৌলভী সাহেব, মালেক মুন্সি, এই আচ্ছা যাক, মোতাহার আখল, শাম মাস্টার, কালীবাবু, তারাবাবু, সাধন শরীফ, এরা সবাই ওখানে হাটখালায় এক অফিস করলো। সেইখানে আমার ইতিহাস যখন জানতে পারলো তখন আমার নামটা মুক্তিযোদ্ধার ভিতরে গণ্য করা হইল। বলল যে এত চারটা ঝামেলার ভিতর থেকেও বাচ্চা আসছে, আমরা কেউ বুঝি নাই ও জীবনে বাচ্চা আছে এ দেশে। যাক, ওরাকে মুক্তিযোদ্ধার ভিতরে নাম তালিকাভুক্ত করো। তখন আমাকে বলল তুমি কি ইয়ার পিতারে কি পদক্ষেপ নেবা? যদি নাও তাই তুমি যাইতে মুক্তিযোদ্ধার ভিতরে যাইতে পারো। তারপর আমার মার কাছ থেকে বিদায় নিল। মায়ে বলল যে বাবা আমি কিছু জানি না। আমি মা দাইনাতের কেন্দ্রগুলো আমি কাপড় দিয়া রক্ত চুচাপ এই মুক্তিযুদ্ধের ভিতরে গাবাই পড়ি। যখন বুখাইনগর যখন মিস করিমের মাধ্যমে আমাকে ভারতে যাওয়ার প্রস্তুত মির্জা আব্দুল হামিদ মৌলভী সাহেব, তার ভিতরে আসারাম 18 জন। এখানে আমার সঙ্গী আছে একজন বীর মুক্তিযোদ্ধা মকিম আলী খান, আরো আছে 2 একজন, তারা নাই, তার ছেলে সন্তানরা আছে। যাক, তারপর 5 নম্বর চরমোনাই ইতিহাসে কিছু জানতে পারলাম। আমার মরহুম পিসাব, বর্তমান দাদা পিসাব, তার ইতিহাস এখানে জানতে পারলাম। বেলুচিস্তানের পাক বাহিনীরা গালমোর থামাইয়া এই 5 নম্বর চরমোনাই জুনারে ওখান থেকে করলন দিয়া আসছে। আইসা দেখে বিরাট এক মাদ্রাসা দেখার পরই মরুম পিসাব সে আন্দার বাড়ির থেকে নামাজের দিকে আসবে বাপ, তখন দেখে দেখেই তাকে সালাম গ্রহণ করলো। সালাম গ্রহণ করার পরই কেন জানতে পারছে এনে পেশোয়ার মুলতান কোয়েটার দেখছে বিরাট ফেলে। ওই দেখে পিসাবের কাছে বলে জানতে চাইছিল হুজুর ইহাবার কি করে হিন্দু হয়? পিসাব হুজুর মুখ দিয়ে বলছে
হ্যাঁ ইয়াপার কোনো হিন্দু হয় 360 আদমি হিন্দু আছে আমার 5 নম্বর ইউনিয়নের ভিতরে, কোনো ক্ষতি করে না, তার ধর্ম সে পালন করে আর আমার ধর্ম আমি পালন করি। এই আর বছরের 2টা সভা হয়, অগ্রহায়ণ মাসের 1ম তারিখ থেকে ফাল্গুন মাসের 12 তারিখ হইতে, ওই দৃষ্টপুর রাস্তায় লাইন দিয়ে বইয়া মাইপের চলে তারা, তারপরও কোনো সারা শব্দ দেয় না। যার মুসলিম হওয়ার ইচ্ছা থাকে পরে যাচ্ছে মুসলমান গ্রহণ করে, যাক ওই যে শূন্য বেলুচিস্তানের পাক বাহিনীরা তাকে সেলুট দিয়া এখান থেকে চলে যায়। তারপর একটা কথা জিজ্ঞাসেন, একই পার কোনো মুক্তি ফৌজ হয়? মুক্তি ফৌজ হয়? হুজুর সাহেব বলল এখানে কোনো মুক্তি সাহেব আমার এখানে কোনো গ্রহণ দেখা যায় না, তবে শুনছি দূরে আছে। তারপরে তারা আবার ব্যাগ হয়ে আবার চলে যায়। এর ভিতরে 2টা ছেলে নিজ দোষে নিজের তরফ থেকে সে মৃত্যুবরণ করছে। ওই পাক বাড়ি দেখা ভাঙ্গা কবরের ভিতর যাইয়ে লুকাইছে, তখনই তারা বাস আর কি ব্রাশ ফায়ার করে দিছে, এক ফায়ারে 2 জন ফেলাই দিছে। যে এই খবর জানতে পারিয়া আমার মনের ভিতরে আবার অন্য একটা ইয়ে গেছে যে এইরকমই তো দেশে হয়েছে। আমি 1.5 মাস 1 মাস 27 দিন পর আসছি, তাই যাক এই মুক্তিযোদ্ধার ভিতরে যা গ্রহণ করি। ওখান থেকে বাবুগঞ্জ ভুতুপ দিয়ে ওখান থেকে আবার রিটার্ন হই, কেন আমাদের উপরে সামনে ব্যারিকেড, ওইখান থেকে আবার আসি। মির্জা আব্দুল হামিদ খান মৌলভী সাহেব বলল, করিম বাইরে করিম ওই কলা বাগানের ওখানে এই ছেলে ফালুকে 2 বার প্রশিক্ষণ দেবি, গাদা বাইগুন দিয়া মাস্কেট টাইপের দিয়া, তারপর এইবার কি করা যায় দেখা যাবে। এই তার নির্দেশে আমরা এই কাজ চালাই যেতে। এক ভদ্রলোক বলতে গেল যে গজনির পার, কি কথা ঠিকই, হ্যাঁ আসলে গজনি পার, ওখান থেকে মোহন গাজীর বাড়িতে আসতো, এই খবর আমাদের কাছে আছে। কেন 5 নম্বর ইউনিয়নের ভিতরে আমরা বেশি থাকতাম, শালকা, বদিল্লা, বুখাইনগর, ওদিকে গিলাতলি, এই কয়েক জায়গার ভিতরে চাল দিতাম। আর বিশাল খেলা ইয়া রাত্রে উঠতাম, উঠতেই আবার যার যার পথে অপারেশন চালাইতাম। তবে এইসব কথা যে বলছে পিসেবের নামে, এই মাদ্রাসার নামে কত রকমের কথা না 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 এসব মান্য যাওয়া যায় না। তবে দুঃখের বিষয় হয়েছে কি, সুন্দর দেশটা চলে আমাদের 5 নম্বর ইউনিয়নরা। এই সর্বনাশ, এই মুক্তিযোদ্ধা আর এই আলেমগণ এগোনির ভিতরে কোনো একটা ষড়যন্ত্র চলছে। আমি এর জন্য বড় দুঃখ পাইছি। আর কি কব, আমার বয়স এখন বর্তমানে 77, 1944 সালে জন্ম, বাংলা 1352 সালে লিবারেশন পিরিয়ডে আমার 26 বছর 9 মাস বয়স। বাস এই বক্তব্য দিয়ে আপনার কাছে আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। তো এর বিচার এই দেশের মানুষই করবে, মুক্তিযোদ্ধারা। আপনারা নিশ্চিন্তায় থাকেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ এবং মত বিনিময় সভায় এবারে মূল্যবান বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরিদ হোসেন সিকদার। জনাব মোহাম্মদ ফরিদ হোসেন সিকদার, বীর মুক্তিযোদ্ধা, চরমনা ইউনিয়ন। সালাম আলাইকুম। আমি স্বাধীনতার সময় আর্মিতে চাকরি করি, আর্মিতে মুক্তিযোদ্ধা ছিলাম। আমি এইটার এখন একটা কথা শুনলাম যে চরমনার পীর সাহেবের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে, তাদের বয়স মনে হয় স্বাধীনতার পরেই জন্ম হয়েছে, স্বাধীনতার আগে আর তারা জন্ম হয় নাই। তারা কিভাবে এই সমস্ত কথা বলছে আমার মাথায় খেলে না। দাদা হুজুরের সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো আমার মাথায় খেলে না। যে সমস্ত ছেলেপানে কথা বলছে তাদের বয়স মনে হয় স্বাধীনের পরেই জন্ম হয়েছে, তারা স্বাধীন সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নাই। আমি মুক্তিযোদ্ধার সময় আর্মিতে চাকরি করি, আর্মি থেকে যখন দেশে আসি, আমি চরমনারই বাসিন্দা। আজ পর্যন্ত 50 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত কোনোদিন শুনি নাই যে চরমনার বিরুদ্ধে এই ধরনের কোনো কথা হয়েছে বা শুনছি। আমাদের মুক্তিযোদ্ধা সংসদে এই সমস্ত আলাপ আলোচনাও আমাদের মিটিং হয়, কোনোদিন শুনি নাই। এই এখন শুনলাম, এইটার আমি কড়া প্রতিবাদ করছি যে এইটা কেন, কে বললো এবং কেন বললো এইটা জানার জন্য। আর আমি সবার কাছে অনুরোধ করব, এই সমস্ত কথা আপনারা কেউ কান দেবেন না যে আজে বাজে কথা বলবে পীর সাহেবের বিরুদ্ধে। এবং পীর সাহেবেরা যে সমস্ত কাজ করতেছে আমাদের মঙ্গলের জন্য সব কিছু করতেছে, আমরা তাদের দোয়ার আশীর্বাদই এখন পর্যন্ত টিকে আছি।
আর আল্লাহর রহমতে আপনারা যারাই যা শোনেন পীর সাহেবের বিরুদ্ধে, এটা কোনো কান দেবেন না, বরং প্রতিবাদ করবেন যেন কেন তারা এই সমস্ত কথা বলছে। স্বাধীনের সময় আমার আগে যারা বক্তারা ছিল তারা সবাই বিস্তারিত বলে গেছে, যারা এখানে উপস্থিত ছিল উপস্থিত থেকে তারা দেখছে এবং বলছে। আমি এখানে উপস্থিত ছিলাম না, তারপরেও আমি যে সমস্ত জানছি বা শুনছি, আমি তো এইখানেরই ছেলে, এইখানেই আমার জন্ম। আমি কোনোদিন আজ পর্যন্ত শুনি নাই, 50 বছর হয়ে গেছে। আমি বেশি আর বক্তব্য দেবো না, এই পর্যন্ত এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তথ্য দেওয়ার জন্য আমাদেরকে আজকের এই মত বিনিময় সভায় অনেকেই এবং প্রতিবাদ সভায় অনেকেই নূতন নূতন তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা ইতিপূর্বে জানা ছিল না। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। এবারে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন চরমোনা ইউনিয়নের কৃতি সন্তান হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব দানকারী বাবু জীবন চন্দ্র মণ্ডল, শিক্ষক লামসারি মাধ্যমিক বিদ্যালয়, সিনিয়র শিক্ষক লামসারি মাধ্যমিক বিদ্যালয়। আমি শারীরিকভাবে অসুস্থ, তারপরেও শিক্ষক জনাব আব্দুল হালিম মজুমদার সাহেব কালকের এই বিষয়টি নিয়ে আমার সাথে আলাপ করে, সুতরাং এই প্রতিবাদ সভায় আমি উপস্থিত হওয়ার জন্য তাকে আগ্রহ প্রকাশ করি এবং উপস্থিত হয়েছি। আজকের এই প্রতিবাদ সভায় যার বিরুদ্ধে তথাকথিত মুক্তিযোদ্ধা মঞ্চ মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়গুলো আলোচনা করলে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 16-17 বছর এবং মুক্তিযুদ্ধের ছোটবেলা থেকেই পীর সাহেব ফ্যামিলির সাথে আমাদের সাক্ষাৎ হইতো এবং তাদের আচার আচরণ সম্পর্কে আমি অনেকটাই জানি। বিশেষ করে চরমোনা ইউনিয়নের আমার বাবা পূর্বপুরুষ থেকে চরমোনাইতে আমরাই ছিলাম পানচাষী বারুদেবী এবং মাওলানা ইসহাক সাহেব আমাদের কাছ থেকেই, আমার বাবার কাছ থেকেই পান কিনতেন এবং তিনি যেদিন যেতে না পারতেন সেদিন পান কেনার জন্য, বাজার করার জন্য রতন খাকে পাঠাতেন। এবং বিশেষ করে বর্তমান পীর সাহেব মুফতি সাহেব তার আব্বাও আমাদের কাছ থেকে পান কিনতেন। এই পান কেনাটা বন্ধ হয়ে যায় যখন আফসের গোলামির মাধ্যমে তারা কিছু জমি কেনে এবং সেই বরজে সেখানে বরজ ছিল, তারপর থেকে তারা আমাদের কাছ থেকে পান কেনে না। এবং তার এই ছোটোবেলা থেকেই এই পীর সাহেবের দরবারে আমাদের আসা যাওয়া হইতো। বিশেষ করে আমার এক কাকা ছিল, সে প্রায় অর্থাৎ মাসে 2-1 বার পীর সাহেবের জন্য, মাওলানা ইসহাক সাহেবের জন্য পান নিয়ে আসতেন এবং আমি তার সাথে আসতাম। এবং পীর সাহেব সে তখন বোট ছোট লঞ্চ ছিল, সেই লঞ্চে যাতায়াত করতেন এবং লঞ্চের মিস্ত্রি ছিলেন আমার বাড়ির পাশেই মোকসেদ মৌলবীর বাবা আজাহার মিস্ত্রি, যার ফলে পীর সাহেবের লঞ্চ ঘাটে আসলেই আমরা লঞ্চে উঠতাম এবং সে আমাদের বিস্কুট টিস্কুট থাকতো, এগুলো দিত। আমরা শুধু একটা না, অনেক ছেলে মেয়েই উঠতাম। সুতরাং আর বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যে একটা অসত্য বক্তব্য, তার কিছু আমি তুলে ধরছি। ওই সময় বিশেষ করে সেপ্টেম্বর মাস হবে তখন অনুমান, সেই সময় নীলকান্ত ঘোষ এবং মাখম লাল ঘোষ আমাদের বাড়িতে গেল আমার বাবার কাছে। কি খবর বলল, জোপার থেকে কিছু হিন্দু সম্প্রদায় আসতেছে, তারা পীর সাহেবের বাড়িতে গিয়ে মুসলমান হবে। এবং বিশেষ করে রায়পুরটা তখন সালাম খান নামে এক রাজাকার ছিল, সে বিশেষ করে উত্ত্যক্ত করত। যাই হোক, এরা গেছে, কিছু সময় পরেই
ওপার থেকে মাখনলাল হালদার, আমি নাম বলি, অবিনাশ তালুকদার, গণেশচন্দ্র, ডাক্তার গণেশচন্দ্র, মতি ঘোষ, মলি ঘোষ, এই লোকগুলো তখন এই পাটনিবেড়ি খেওয়াটা ছিল প্রধান। বিশেষার দিয়া লোক তেমন পারাপার হইতো না, একেবারে সরকাউয়া থেকে সমস্ত লোক ওই পাটনিবেড়ির খেওয়া দিয়ে পার হইতো। এবং তারা আসছে, এবার আসছে, আর সেই আমাদের বাড়িতে ঢুকছে। ঢোকার পরে আমরা এভাবে যাইতেছি, আপনারাও বলছে যে যদি প্রয়োজন হয়, তা আমার বাবা বলছে প্রয়োজন হলে পীর সাহেবই আমাদের ডাকবে। এরপর তারা এখানে আসছে, আসার পর পীর সাহেব তার কথা সে বলছে, এবং যাওয়ার পথে তারা সবাই আবার আমাদের বাড়িতে গেছে। তখন জিজ্ঞেস করা, আমার বাবা জিজ্ঞেস করছে কী বলছে পীর সাহেব, যে পীর সাহেব বলছে যে এখন দেশে একটা অরাজক পরিস্থিতি, সুতরাং এই অরাজক পরিস্থিতিতে কারোর ধর্মান্তরিত হওয়া সঠিক না। সুতরাং দেশ একটা শান্ত পরিস্থিতিতে আসুক, ধর্মকে যদি আপনারা ভালোবাসেন পরে আসেন, হ্যাঁ, তাইলে আপনাদের ইসলাম আপনারা যদি গ্রহণ করতে চান আপনাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হবে। কিন্তু তারা কেউ মুসলমান হয় নাই। এবং আমি যাদের নাম বললাম হয়তো কিছু লোক এখনও বেঁচে আছে রায়পুরার। যাই হোক, তাইলে পীর সাহেবের নামে যেই একটা মিথ্যা কথা এবং মহিলা সম্পর্কে যে উক্তি করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার। সুতরাং একজন ধর্মপ্রাণ মানুষ, ভালো মানুষ, অর্থাৎ স্রষ্টার সান্নিধ্য লাভের মানুষ, তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অপপ্রচার, আমি একজন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং সচেতন নাগরিক হিসাবে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এ ধরনের আমার মনে হয় প্রত্যেকটা মানুষ পীর সাহেবের সম্পর্কে এ ধরনের উক্তিতে মনে অত্যন্ত ব্যথা পেয়েছে এবং সবাই ব্যথিত হয়েছে। মনে হয় আমার মতো সবাই এভাবে ব্যথিত। সুতরাং এই অসত্য চিরদিনই অসত্য, সত্যের দরজা চিরদিনও উর্দিমান থাকে। সুতরাং এই সভা থেকে আমি প্রতিবাদ করি, এবং প্রতিবাদের জন্য যদি আরও কোথাও যেতে হয় আমি সেখানেও গিয়ে প্রতিবাদ করব, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন চরমোনাই ইউনিয়নের কৃতি সন্তান মাখনলাল মিস্ত্রি, শিক্ষক, জবেদাল ইনস্টিটিউশন, সিনিয়র শিক্ষক। মাখনলাল বিশ্বাস, সিনিয়র শিক্ষক, জবেদাল ইনস্টিটিউশন, সমাজ প্রতিনিধি। সংক্ষিপ্ত। উপস্থিত আজকে মরহুম পীর সাহেব মৌলানা ইসহাক আলীর বিরুদ্ধে একটি জঘন্য ঘৃণ্য মতবাদ প্রকাশের বিপক্ষে প্রতিবাদ বা মত বিনিময় সভার উপস্থিত সভাপতি, মুক্তিযোদ্ধা, গণ্যমান্য উপস্থিত ব্যক্তিরা সবাই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন। এখানে যে কথাটি শুনলাম যে পীর সাহেব সম্বন্ধে একটা কটূক্তি করছে যে তিনি নাকি নারী এখানে অবস্থান নিলে তাদেরকে 71 সনে পাক বাহিনীর হাতে তুলে দিত। এ কথাটা আমি হয়তো তখন বড় ছিলাম না, 13-14 বছরের বয়স ছিলাম, কিন্তু আমি এলাকা চষে বেড়াইতাম যে 71 সনে যেদিন প্রথম মিলিটারি আসছে তখনও আমি এখানেই ছিলাম। আমি এলো 7 নং ওয়ার্ডের বাসিন্দা, পীর সাহেবের বাড়ি থেকে একদম কাছাকাছি, হয়তো বা 10 মিনিট সময় লাগে, এই এতটুকু দূরে আমার বাড়ি ছিল। কিন্তু ছোটোবেলা থেকেই পীর সাহেবের বাড়ি আসতাম এবং সেই মরহুম পীর সাহেবকে দেখতাম। উনি এত কামেল মানুষ ছিল যা ভাষায় ব্যক্ত করা যায় না। অর্থাৎ শুনছি নাকি যে পরশ পাথরের স্পর্শে লোহাও পরশ পাথর হয়ে যায়, সেই রকম সেই তার স্পর্শে হয়তো সেই রকম যদি কোনো দুশ্চরিত্র মানুষ থাকে সে হয়তো খাঁটি মানুষে পরিণত হতো। এইরকম মানুষই সে ছিল, যেটা আমি দেখছি এই প্রত্যক্ষভাবেই। তারপরে তার বিরুদ্ধে এইরকম নাম না জানা বা ভিত্তিহীন একটা মন্তব্য করা যিনি করছেন, তাকে কোথা থেকে করছেন তাকে হয়তো চিনি না,
কিন্তু তিনি তার সম্বন্ধে জানেন না। আমি এইটুকু বলতে চাই যে তিনি এতটাই পবিত্র লোক ছিলেন, তার মনে কোনো খারাপ চিন্তা ছিল না। পূর্বের বক্তা আমার সব কিছু বলে গেছে, আমি আর দীর্ঘ বলবো না। তবে আমি এটুকু বলতে চাই, এই পীর সাহেব ফ্যামিলি আমি যতটা জানি, এদের পূর্বপুরুষ থেকে, যেমন একজন কৃষক চৈত্রের দুপুরের সময় শ্রান্ত হয়ে বটগাছের তলায় বিশ্রাম নিতে চায় এবং আরাম বোধ করে, আর এই এলাকার যত বিপদগ্রস্ত লোক, নারী, পুরুষ এবং রাজনৈতিক বিপদগ্রস্ত সব লোকদেরকে সেই বটগাছের মতো এরা ছায়া দান করে আসছে। এই ছায়া দান করছে আমার যতদূর জানি অতীতেও ওই সেই পীর সাহেব বা তার পূর্বপুরুষ এবং তারপরে যারা আছে তারা আমাদের হিন্দু হইলেও আমি অনেকেই আমার বন্ধু সম্পর্কীয় এবং একই সাথে চলাফেরা করি, এবং যতদূর জানি এ পর্যন্ত তারা সেই বটগাছের মতোই ছায়া দান করে এই এলাকার লোকদের, এবং যারা বিপদগ্রস্ত, ইভেন কি আওয়ামী লীগ, বিএনপি যারাই বিভিন্ন রাজনৈতিক হয়রানি হয়ে এখানে আশ্রয় নিয়েছেন, তাদেরকে এরা আশ্রয় দান করছেন। এই জন্য আমি এই যে ঘৃণিত মন্তব্য করছেন, তার এই মন্তব্যকে আমি জোর প্রত্যাহার করার দাবি জানাচ্ছি, এবং তিনি যেন সেই মরহুম পীর সাহেবের কাছে ক্ষমা চাইয়ে নেন, এই বলে আমি সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবারে বক্তব্য নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন রাজরচরের কৃতি সন্তান, আপনারা আমার সকলের সুপরিচিত আওয়ামী লীগ ৫ নং ওয়ার্ডের সভাপতি বাবু অমল সরকার। বাবু অমল সরকার আজকে এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি এবং ৫ নং চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান ও সবাই উপস্থিত এই ৫ নং চরমনাই ইউনিয়নের বাসিন্দা, আপনাদের সবাই প্রতি রইল আমার আদাব। দেখেন, আমি বক্তাও না এবং বক্তৃতা জানিও না, তারপরও আমার আব্দুল রাজ্জাক ভাই বলছে যে এইরকম ঘটনা তোমার একটু যাইতে হবে। আমি স্বীকার করছি এবং আগ্রহ করে আসছিও যে এই পীর সাহেব ফ্যামিলিদের উপরে এইরকম একটা মিথ্যা অপপ্রচার চালায়, এটা আমিও মেনে নিতে পারছি না। তার কারণ, স্বাধীনতা যুদ্ধের সময় আমার 13-14 বছর বয়স হয়েছে, তো আমি সে সময় ভালো মন্দ কিছু বুঝি, এবং এই মুক্তিবাহিনী এবং পাক সেনারা এই এলাকায় যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, আমি তারপরে সেই এলাকায় আমি দেখতেও গেছি, তো আমি সে সময় ভালো মন্দ সব কিছুই বুঝি। কিন্তু এই পীর সাহেব ফ্যামিলিদের উপরে যে মিথ্যা অপপ্রচারটা আনছে তারা হয়তো স্বাধীনতা পরে জন্মগ্রহণ করছে, আগে করে নাই। আর আমি আমার বাড়ির কাছে থেকে এদের সম্বন্ধে এরকম কোনো কথাবার্তা শুনি নাই। তারা দূর থেকে কিভাবে কথাটা শুনলো, এটা তাদের কাছে আমার প্রশ্ন। আর স্বাধীনতা যুদ্ধের সময় আগে শুনছি যে হিন্দুর উপরেই অত্যাচারটা শুরু হয়েছে, কাপড়া কাহা এই খুঁজেই সেখানে পাক হানাদার বাহিনীরা যেত। তো এই শুনে আমার বাপ চাচারা যারা আছে তারা শুনছে যে পীর সাহেব ফ্যামিলি বাড়িতে গেলে মুসলমান হইলে নাকি তাদেরকে মারবে না, এই কথাটা শুনছে। তো আমার বাপ চাচারা এইখানে অনেকে পীর সাহেব ফ্যামিলির কাছে আসছে তাদের কাছে পরামর্শ নিয়েছে যে হুজুর, আমরা তো শুনছি যে মুসলমান হইলে নাকি পাকিস্তানিরা হিন্দুদেরকে মারবে না, তো আপনারা কি বুদ্ধি দেন সম্বন্ধে? তখন তারা বলছে, না, এ কথা মিথ্যা, এ কথা এখন হবে না। যদি আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করতেই চান তো স্বাধীনতা যুদ্ধের পরে আসবেন, এখন না। তো এইরকম করে তারা ভালো সুপরামর্শ দিয়েই আমাদেরকে রাখছেন। কিন্তু যারা এই মিথ্যা অপচার করলো যে চরমনাই থেকে যেসব মেয়ে ছেলে আশ্রয় নিয়েছে তাদেরকে নাকি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে, এটা একদম মিথ্যে কথা। আর এই কথা যারা বলছে তাদেরকে আমি এই প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। তারা অমানুষ, তারা মানুষ না। কারণ এই ধর্ম প্রচার করে যারা, এমন একটি ব্যক্তির নামে এইরকম মিথ্যা প্রচার করা, এটা ঠিকই আমাদের দুঃখজনক। এবং চরমনাই ইউনিয়নের বাসিন্দা আমরা যারাই আছি এবং এই পীর সাহেব ফ্যামিলির থেকে যে কোনো কাজে আসছি, যে কোনো বিপদে আসছি, তারা আমাদেরকে সুপরামর্শ দিচ্ছে এবং যতটুকু
সাহস শক্তি দেবার কাম তারা দেশে কখনো আমাদেরকে এরকম অত্যাচার করেও নাই এবং অত্যাচারের ইতেও কবলেও ফেলে নাই কোনো দিন। তাই এই যে কথাটা বলছে যারা, তারা এই কথাটা মিথ্যা বলছে, অসত্য বলছে। এদের যে প্রতিবাদ জানাবার ভাষা তা কিভাবে জানাবো, কিন্তু তারপরও জানাই যারা মিথ্যা কথা বলছে এরা মিথ্যুক, এরা আমাদের পীর সাহেব ফ্যামিলিকে একটা কুলুষিত করতে চায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা আমি শেষ করছি। আপনাদের সবাই প্রতি রইল আমার আদাব। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন, মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন 7 নং ওয়ার্ডের কৃতি সন্তান হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বদানকারী নিমাই চন্দ্র ঘোষ, বাবু নিমাই চন্দ্র ঘোষ। আজকের প্রতিবাদ ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত চরমনাইয়ের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপস্থিত চরমনাই ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত হিন্দু এবং মুসলমান ভাইয়েরা, মুসলমান ভাইদের প্রতি আমার সালাম ও হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার। 71-এ মুক্তিযোদ্ধার সময় আমি 8ম শ্রেণীর ছাত্র, আমার বয়স হয়তো 14-15 বছর ছিল। আমার এই পীর সাহেবের বাড়ি থেকে আদামের দূরে আমার বাড়ি, তার বলে কাছাকাছি একটা বিলের পরেই আমার বাড়ি। আমাদের বাজারে একটা মিষ্টি দোকান ছিল। আমাদের সেই বাজারে আমার মিষ্টি দোকান থেকে আমরা মরহুম এসাক পীর সাহেবকে আমরা ঘি মাখন দিতাম এবং মরহুম পীর সাহেবের একটি কুতুবখানা ছিল, তার পাশে 2টি জোড়া ছোট পুকুর ছিল এবং পুকুরের পাশে একটা চৌকি ছিল। সেই চৌকিতেই সে সবসময় বসা থাকতো, শোয়া থাকতো। আমরা সবসময় পীর সাহেবের বাড়িতে চলাফেরা করতাম এবং আমরা মুক্তিযোদ্ধার সাথে চলাফেরা করছি, সবসময় তাদেরকে যতদূর পাচ্ছি সহযোগিতা করছি। এবং চাঁদপুরা আব্দুল সালাম খান সাহেব নামে একজন রাজাকার ছিল। আমাদের চরম ইউনিয়নের কিছু পাকিস্তানপন্থী লোকেরা তাদেরকে আমন্ত্রণ করে, তখন আমরা চলাফেরা করতাম শহরে নৌকায় এবং তারা সাহেবহাট থেকে নৌকা থেকে বিশালে আসছে এবং এই মরহুম এসাক পীর সাহেবের সহযোগিতায় আমাদের চরম ইউনিয়নে যারা মুক্তিযোদ্ধার সংগঠক ছিল, বিশেষ করে মরহুম আব্দুল মালিক সাহেব, আব্দুল আজিজ তালুকদার সাহেব চরমনাই, মুন্সি আলী আহমদ, আরও স্থানীয় অনেক গণ্যমান্য মুসলমান ব্যক্তিগণ আমাদের সহযোগিতা করছে। এবং ওই রাজাকার আব্দুল সালাম খান চরমনাই ইউনিয়নের আমাদের মুরব্বী যারা হিন্দু সম্প্রদায়ের লোক ছিল, বিশেষ করে কালীপদ বিশ্বাস, তারাপদ বিশ্বাস, বাবু নীলকান্ত ঘোষ, এই আমাদের বাবা ছিল, তারপর দেবেন্দ্রচন্দ্র রায়, এই ধরনের যারা মুরব্বী হিন্দু ছিল তাদেরকে ধরিয়ে নিয়ে আসতে সাহেবহাট থেকে নৌকা যোগে। তখন এই পীর সাহেবের বাড়ির সহযোগিতায়, মরহুম এসাক পীর সাহেবের সহযোগিতায়, স্থানীয় যারা আমাদের মুরব্বিয়ান মুক্তিযুদ্ধের সংগঠক ছিল তাদের সহযোগিতায় সেই বিষয় থেকে তাদের প্রতিবাদ করা হয় এবং নৌকা যোগে তাদেরকে ফেরত দেওয়া হয়। আমাদের চরমনাইয়ের আমার জানা মতে আমি ছোটবেলা থেকেই এলাকায় চলাফেরা করতাম, খেলাধুলা করতাম। আমি মির্জা আব্দুল হামিদ সাহেবের থেকে শুরু করে আমি সব নেতৃবৃন্দের সাথে চলাফেরা করছি এবং এই বরিশাল পূর্বাঞ্চলের মুক্তিযোদ্ধার সংগঠন ছিলেন মির্জা আব্দুল হামিদ সাহেব, শ্রদ্ধেয় মরহুম আব্দুল হামিদ সাহেব। সে এই বরিশাল পূর্বাঞ্চলের যত মুক্তিযোদ্ধা ভারতে যাইত, ভূখণ্ডনগর থেকে সে তালিকা করিয়া বিভিন্নভাবে তাদেরকে ভারতে পাঠাইতো। আমি ছোটবেলা থেকেই আমি চরম ইউনিয়নের আনাচে কানাচে চলাফেরা করছি এবং এই মির্জা আব্দুল হামিদ খান হইতে শুরু করে আমি সর্বস্তরের মুরব্বিয়ান নেতৃবৃন্দের সাথে চলাফেরা করছি। কাজী ঢাকায় মুক্তিযোদ্ধা মঞ্চ নামে একটি সংগঠন, তারা আমাদের এই পীর সাহেবের বাড়ি এবং মরহুম পীর সাহেবকে বন্ড পীর নামে যে আখ্যায়িত করে বক্তব্য দিয়েছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক। আমি তাদের এই বক্তব্যকে ঘৃণা করি এবং চরম প্রতিবাদ করি এবং আমি মনে করি আমাদের সকল হিন্দু সম্প্রদায়ের লোক চরম ইউনিয়ন পীর সাহেবের বাড়িতে আমরা অনেক আশ্রয় নিয়েছি। আমরা সব সময় খোলামেলা 71-এ মুক্তিযুদ্ধের সময় আমরা খোলামেলা চলাফেরা করছি, আমরা কোনো বাধা কিছু নেই। আশা করি
আমাদের চরমনা ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের লোক ওই তৎকালীন সময় এত খোলামেলা চলাফেরা করছে, বোধহয় স্বাধীনের পরেও পারে নাই। স্বাধীনের পরেও কিন্তু অনেক অত্যাচার হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের কোনো অত্যাচার হয় নাই। এমনকি আমার জানা মতে রায়পুরা থেকে অনেক যুবক ছেলেরা এই মাদ্রাসায় আশ্রয় নিয়েছে। আমরা মাদ্রাসায় চলাফেরা করছি, আমরা অহরহ আমরা পিসিবির বাড়িতে, আমাদের বাড়ির মেয়ে ছেলেরাও পিসিবির বাড়িতে চলাফেরা করছে। হ্যাঁ, পিসিবির সকল মহিলারা আমার বাড়ির আমাদের মেয়ে ছেলেকে সবাইকে চেনে। আমার মা 2-1 দিন পর পরই পিসিবির বাড়িতে আসতো। কই আমাদের তো কখনো মুসলমানদের বলে নাই, আমাদের ধর্মান্তরিত হইতে বলে নাই। এই যে চরমনা ইউনিয়নের এমন কোনো দৃষ্টান্ত ছিল না যে মেয়েদেরকে আনিয়া পাকিস্তান বাহিনীর হাতে তুলে দেওয়া হতো। এই সম্পূর্ণ মিথ্যা এবং 52টা ষড়যন্ত্রকারী লোকদের প্রতি আমরা ঘৃণা জানাই এবং আপনারাও চরমনা ইউনিয়নবাসী ঘৃণা জানাবেন। আমার এই মতামত ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মত বিনিময় সভার এখানেই শেষ করছি। ধন্যবাদ উপস্থিত সবাইকে। আছি বাবু, আপনাদের সকলের পরিচিত বাবু সন্তোষ চন্দ্র মিস্ত্রি। বাবু সন্তোষ চন্দ্র মিস্ত্রি। জয়গুরু, উপস্থিত মহৎ ব্যক্তিগণ, জিতেন্দ্রীয় ব্যক্তিগণ, দেশের উত্তর বৃদ্ধি করার সেই ব্রেন্টের লোক, সমজ্ঞানী লোকরা, সবাইকে আমি প্রণাম জানাই। জয়গুরু। আজ এই পবিত্র স্থানটা, যেখানে অবস্থানকালে কোনো রোগ ব্যাধি থাকে না, এমন একটা জায়গা, ফুলের মতন এবং মহা পবিত্র জায়গাটা। এই জায়গার বিনিময়ে যদি কেউ কোথা দিয়ে কোনো কিছু বিপরীত কথা বলে, সেটা মানুষের মধ্যে গণ্য না, সেটা একটা পশু চাইতে খারাপ লোক। আজ একটা ফুলের মতন পবিত্র, কি ফুল তাও গন্ধযুক্ত, সারবান সেই গোলাপ ফুলের ন্যায় জায়গাটা। এই জায়গাটার গোড়ায় খুব আসান মাওলানা একজন ত্যাগী লোক ছিল এই জায়গাটায়। সেখানে একটা হেজ গাছ ছিল বিশাল, তার গোড়াতে তার অবস্থান ছিল। হেজ গাছের ভিতরে সেই সাদা অংশ, এদের ভিতরেও সেই জায়গাটা সাদা অংশ, সেই প্রস্ফুটিত সেই মহান ব্যক্তিগণ আজ এখন পর্যন্ত সেই জায়গার শাখা প্রশাখার ফুল এখন ফলে পরিণত হইয়াছে। বর্তমান সেই ফলের লোকেরা এখানে সুস্বাদিত, সুস্বাদ ঘেরান সেখানে। আর এর পিছনে, এই সুস্বাদ্য পিছনে যে লোকরা বলতো যে এখানে একটা কুসংস্কার, এখানে আজে বাজে কথা মন্তব্য করলো, এইটা ঠিক হয় না। তার আল্লাহ কাউকে, অপরাধীকে ক্ষমা করবে না। এটা কাউর, আমরা কিছু, আল্লাহ ছাড়া মাবুদ নেই। আল্লাহ সকল বিচারের মালিক। কিন্তু আপনারা সবাই পবিত্র আছেন, পবিত্র বিচারে কেউ, এটা সঠিক আছে, এখন থাকবে, পরেও থাকবে। এটা আদর্শবান একটা জায়গার নামে কিছু বলাটা ঠিক হয় না। এটা আমি তাদের যারা বলতে আছে, তারা মানুষ না তো পশু না, তারা এর বিপরীতে একটা কি আছে জানে। আপনারা মনে হয় মহৎ ব্যক্তিরা জানেন কি থাকে। সেই রকমের একটা কুসংস্কার একটা অবস্থানে প্রতীক, একটা রাহুকেতুর না একটা বেতালিয়া লোক আছে। এর ঢিলে বা এর কথায় আপনারা কর্ণপাত দিয়েন না। আল্লাহ সকল সংকট থেকে আপনাকে উদ্ধার করবে। এই মুহূর্তে পবিত্র জায়গার বিনিময়ে কিছু কথা বলবে। এই কিছুদিনের সময় আরও আছে। বুধ নামে রাজা আছে একটা বেতালিয়া, ওই রাজার বিনিময়ে কিছু কথা শুনতে হয়। পিছনে সামনের বছরটা থেকে আপনারা ভালোভাবে এই কথা এই জায়গায় আসতেই পারবে না। আপনারা দেখবেন আরও পবিত্র জায়গায় পবিত্র উত্তর বৃদ্ধি হইতে আছে। এখানে মহা ফল বেশে এখন বর্তমান রেজাল্ট করিম যে তাদের বক্তব্যগুলো বা তার ছোট ভাইদের বক্তব্য কত সুন্দর, ফুলেন কি সুন্দর স্বাভাবিক, কি সুন্দর তাদের ব্যবহারটা, কত সুন্দর। সবাই গণতন্ত্রভাবে কথাগুলো বলছেন, সবাই সাথে মিল আছে। মনে হয় যেন দুর্গা দেবী, 10 দিকে তাদের খেলা আছে। জিতেন্দ্রীয় ব্যক্তিগণ, এই জিতেন্দ্রীর বাড়িতে যদি কেউ কিছু কথা বলে,
এই জন্য তাদেরকে আল্লাহর কাছে একটু আশীর্বাদ করেন, ওই লোকেরা জানি আর কথা এই জন্য ব্যঙ্গোক্তি না করতে পারে, আল্লাহ সকল কবুল করতে পারে। হারাম জাতি যারা করবেন তাদেরকেও তিনি সুন্দর পথে নিতে পারেন, যেন এরা যেন সুন্দর পথে আসে, এই ধরনের আখরি মোনাজাতটা তাদের উপর ছাড়বেন। আমার বক্তব্য এই পর্যন্ত শেষ। সবাই শান্তিতে থাকুক, সবাই সুখী। শান্তির ধর্ম ইসলাম ধর্ম। জয় গুরু। ধন্যবাদ।